ওই জানোয়াররা আর দেশের রাজনীতির নেতৃত্ব দিতে পারবে না। সাধারণ মানুষ আর ওদেরকে গিলবে না। দেখেন, ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন, এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না। আমাদের বাঘের মতো এখন গর্জন দিয়ে উঠতে হবে। আপনারা মুহূর্তে সরকারে একটা বিশাল ঝামেলা তৈরি করতে যাচ্ছে আমাদের ছাত্ররা। এখন সমন্বয়কদের দিন শেষ, কারণ হলো এরই মধ্যে দেখা যাচ্ছে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে কোন্দল লেগে গেছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। সারা দেশে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতদিন আমি যে কথাগুলি বলে আসছি, এই রিকশাওয়ালা ভাইয়ের মুখে কথাগুলি শুনে খুব ভালো লাগলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু, ইউক্রেনের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু, তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগবে না। এখন দেখেন, যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু। আমাকে যে কপালে কি আছে শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই। আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয়, এতে খুশির কিছুই থাকে না। দেখেন, ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন, এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না। আওয়ামী সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে, বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে। এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়। এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ। এরা যা চায় তাই হয়ে যায়, বুঝছেন? এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে। ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। দেখেন, বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফলাইন বাঁচে না। এই সমস্ত অন্তর্মাদের বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা। ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন, উনি চলে যাওয়াটাই বেটার। দেখেন, ওই ওনার যথেষ্ট সম্মানও আছে, টাকা পয়সাও আছে। ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না। এই জায়গায় যদি কেউ আসে, তার চরিত্র ঠিক থাকে না। এই ভদ্রলোক এই জায়গায় আইসা চরম ভুল করছে। ওনার এখন চলে যাওয়াটাই সবচেয়ে বড় বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চলে যাইতে হইব। দেখেন, এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিন্টন আছে না, ওনার খুব ভালো বন্ধু। ওই জায়গায় ওনার কপাল ফুটছে। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা। অন্ত ওনার শুধু রেড এলার্ট আসতেই থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যানশন, সেনাবাহিনী, র্যাব, সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইসে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ ছেড়ে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বুঝে যে যাইতে হইব, তাহলে কোনো একটা উসিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতেই হইব। দেখেন, এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি। সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল। কিন্তু এই সমন্বয়ক আছে, কোনো দলই দল না, সব এরা। মানে এরা পুরো বাংলাদেশটা লিড দিব। এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন, আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, এগুলো জিগেলে বলে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই। তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগিয়া? দেশটাকে আপনি চালাবেন? আরে ভাই, আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা। আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন। এই জায়গায় আপনার কি, যে বিষয়ে আপনি বোঝেন ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার নাই। এটা রাষ্ট্রীয় ব্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে? আপনি কি সবার বাপ মা? আপনি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতীয় পার্টি নিষেধাজ্ঞা দেন। কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই, আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ। আপনি তো বোয়াল মাছ, কোরাল মাছ হলে ভালাবালি করলে লাভ হইব না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন, এই সমন্বয়করা এমন একটা সময় হইব, ভারতের কিছু নেতা তো ভারতে যা ওনার জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপস্থিত যারা আছেন এবং যত নেতৃবৃন্দ আছেন,
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, আমাদের সবচেয়ে যে কাজটি করতে হবে, আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের বাঘের মতো এখন গর্জন দিয়ে উঠতে হবে। আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন, যখন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যখন মঞ্চ প্রবেশ করেছেন, তার পিছনে অসংখ্য নেতা কর্মী যারা এসেছেন তারা বাঘের মতো গর্জন দিয়ে এসেছেন। প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরীর মতো বাঘের মতো গর্জন দিয়ে এই ইউনুসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। আজকে আমাদের পিছনে থেকে আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে যদি আমাদের এই ইউনুস সরকারকে যদি আমরা হটাতে চাই, আমাদেরকে জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা কিন্তু প্রত্যেকেই ছিল তরুণ, প্রত্যেকেই ছিল স্মার্ট, তারা ছোট ছোট শিশু বাচ্চারা আমাদেরকে এই দেশটাকে বিপদে ফেলে দিয়েছে। তাই আনোয়ারুজ্জামানের মতো আমি বলবো সকলকে তারুণ্যের হাত ধরে এই যুবলীগকে যুক্তরাজ্যের মাটি থেকে নেতৃত্ব দিতে হবে। এই যুক্তরাজ্যের নেতৃত্বে, যুক্তরাজ্য যুবলীগের নেতৃত্বে আগামী দিনে ইউনুস সরকার আন্দোলনের সূচনা হবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ক্ষমতা, চেয়ার, সুযোগ সুবিধা এগুলা সবসময় ঝামেলার কারণ হয়। আর এই ঝামেলাগুলোকে অ্যাভয়েড করতে হলে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে একটা টিম যখন কোনো একটা মিশনে যায়, কোনো একটা উদ্দেশ্য থাকে, আর সেই মিশনকে যখন জয় করে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে ক্ষমতার ভাগাভাগি নিয়ে। আর সেখান থেকেই শুরু হয়ে যায় দূরত্ব। আর এই দূরত্বটার মূল কারণ হচ্ছে একসাথে আমরা 20 জন, 50 জন, 100 জন মানুষ একটা মিশনকে সফল করলাম, এক একজন এক এক রকম ভূমিকা রেখেছি, কিন্তু দিন শেষে যখন মিশন সফল হলো কেউ কলা খাচ্ছে, কেউ চিড়া খাচ্ছে, আবার কেউ ধরেন কোনো কিছুই পাচ্ছে না, কেউ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পাচ্ছে, মোটামুটি ভালো ভালো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, দামি দামি গাড়িতে ঘুরতেছে, অপরদিকে কেউ কিছুই পাচ্ছে না। এইখান থেকে শুরু হয় ডিভাইডেশন, তারপরে আসে আঞ্চলিকতা। দর্শক, এই মুহূর্তে সরকারে একটা বিশাল ঝামেলা তৈরি করতে যাচ্ছে আমাদের ছাত্ররা। এখন ছাত্ররা কেন এই ঝামেলা তৈরি করতে যাচ্ছে? তারা যে আলটিমেটাম দিছে, তো এরকম আলটিমেটাম যদি জেলায় জেলায় থেকে ওঠে, ভূমিকা তো সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ছাত্ররাই করছে সরকারকে উৎখাত করার জন্য, মানে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য। তো এখন বিভাগীয় পর্যায়ে চাইলে, বিভাগীয় পর্যায়ে তো আর 64টা তো বিভাগ নাই, তাই না? হাতে গোনা 7-8টা বিভাগ। এখন এক বিভাগ থেকে নিলে সেখান তো নির্দিষ্ট কোনো জেলার একজন মানুষই যাবে, প্যাচটা বোঝেন নাই। 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে 10 জন উপদেষ্টাকে নিয়োগের আলটিমেটাম দিছে, মানে সরকারকে হুঁশিয়ারি। 10 জন উত্তরবঙ্গ থেকে নেবেন, তো দক্ষিণবঙ্গ আসতে পারে, ঢাকা বিভাগ আসতে পারে, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগ আসতে পারে। চট্টগ্রামে যদি এমনি অনেকে আছে, কিন্তু আমাদের কুমিল্লা জেলার মধ্যে তো নাই, দেবিদ্বার জেলাতে সম্ভবত আছে না, দেবিদ্বার থানা, যাই হোক। তো এরকম প্রত্যেকটা জায়গা থেকে যদি এরকম আন্দোলন ওঠে, ডক্টর ইউনূস সাহেব কি সরকার চালাবেন? আবার ধরেন তিনি তাদেরকে যাদেরকে নিয়োগ দিচ্ছেন, কথায় কথায় তাদেরকে বাদ দেওয়ার ইস্যু, এরকম যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তো এগুলোতে সরকারের স্টেবিলিটিটা কমছে নাকি বাড়ছে? কমছে। সমন্বয়কদের মধ্যে টাকা পয়সা, ক্ষমতা, চেয়ার, পদ পদবি, ফোকাস, ফেমাস, এইসব ইস্যুতে কিন্তু একটা বিভাজন শুরু হয়ে গেছে। আর সেটার ফাইনাল যে প্যারেকটা সম্ভবত উত্তরবঙ্গের এই আলটিমেটাম সামনে আসছে। বলা হচ্ছে যে আবু সাইদের রক্তে এই ঘটনাটা ঘটলো, সেই আন্দোলনের সূতিকাগার ছিল রংপুর। সেই রংপুর থেকে কোনো উপদেষ্টা জায়গা পেল না। এবার 72 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল থেকে 10 জন উপদেষ্টা নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তো তাদের এই আন্দোলনটা যদি হুঁশিয়ারি দেয়, তাদেরকে দমাবে কারা? পুলিশ। তাদেরকে দমাবে কারা? সেনাবাহিনী। তাদেরকে দমাবে কারা? উত্তরাঞ্চল ছাড়া আরও যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে, প্রত্যেক জায়গার থেকে যদি এরকম আওয়াজ ওঠে, তাহলে রাজনৈতিক দলগুলো বৈশা বৈশা কি চিড়া খাবে, মুড়ি খাবে? এখানে কিন্তু দেখেন সমীকরণটা কোন দিকে যাচ্ছে। এই আন্দোলন সামহাও ক্ষমতাকে কেন্দ্র করে একটা ঝামেলার দিকে চলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। তাদের দাবি, বৈষম্য দূরীকরণে যে বিপ্লবটা সংগঠিত হলো তার ফলাফল শূন্য হতে চলছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে বৈরবীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের বক্তব্য যে আপনার উত্তরবঙ্গের আবু সাইদ প্রাণ দিল, আর অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টাই দক্ষিণবঙ্গের। এই বৈষম্য আমরা মেনে নেব না। শপথ গ্রহণের পরের দিন রংপুরে সে প্রধান উপদেষ্টা বলেছিলেন রংপুর হবে বাংলাদেশের 1 নম্বর জেলা, কিন্তু এই পর্যন্ত রংপুরে আমরা সেই ধরনের কোনো তৎপরতা দেখতে পাইনি। দেশের অন্যান্য অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, রংপুরে এখন পর্যন্ত একজনকে কেন নেওয়া হলো না? যদি না হয় তাহলে রংপুর ব্লকেট কর্মসূচি তারা আপনার আন্দোলন গড়ে তুলবে।
আর অবিলম্বে 10 জন উপদেষ্টা নিয়োগ সহ সকল বৈষম্য দূর করতে হবে, অন্যথায় রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সেখানকার সমন্বয়করা। তারা বলছেন যে আবুদয় সাঈদের রক্তের সঙ্গে বেইমানি কোনোভাবে মেনে নিবে না। সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে আঞ্চলিক বৈষম্য দূরের প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। এখন আসলে কি ঘটতে যাচ্ছে? রংপুর বিভাগ থেকে এরকম আওয়াজ আসছে, সিলেট থেকে আওয়াজ আসবে, অন্যান্য জায়গা থেকে আওয়াজ আসবে, কেউ বলবে 10, কেউ বলবে 20। আবার ঢাকাতে মূল সমন্বয়কদের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে গেছে। কালকে নাহিদ গিয়ে একটা টিমে ঠান্ডা করা লাগছে। এখন পর্যন্ত সমন্বয়করা যেই ইস্যুগুলোতে সফল, আওয়ামী লীগের বিপরীতে, যেমন শেখ হাসিনা বাংলাদেশে বললো যে একটা প্রোগ্রাম দিবে, ওইখানে মোটামুটি একটা কমন ইস্যুতে সবাই আসছে, কারণ আওয়ামী লীগ আসলে সবার জন্য ঝামেলা, এটা সবাই বোঝে। কিন্তু আপনি দেখেন যেই ইস্যুটাতে আওয়ামী লীগ কানেক্টেড না, সেই রকম কোনো ইস্যুতে সমন্বয়কদের এই মুহূর্তে মার্কেটে অবস্থানটা কতটুকু? সরকারি উপদেষ্টা কারা নিয়োগ দিচ্ছেন? মোস্তফা সারোয়ার ফারুকীকে কে নিয়োগ দিয়েছেন? হেফাজত আলটিমেটাম দিয়েছে। এই যে আলটিমেটাম, পাল্টা আলটিমেটাম, ফারুকী ঢুকলো, আবার তাকে বের করে যদি দিতে হয়, একজন উপদেষ্টার একটা মন্ত্রণালয় দিচ্ছে, আবার কতক্ষণ পরে সেটা নাড়াচাড়া করতে হয়, স্টেবিলিটিটা কোন পর্যায়ে যায়? এখন এই সমন্বয়কদেরকে কিভাবে একত্রিত করবে, এটা কিন্তু আর সুযোগ নেই। কেননা আমি বলি, নাহিদ আর আসিফ যখন কোটি টাকা দামের গাড়িতে চড়ে দৌড়ায়, সামনে টেলিভিশন, স্যাটেলাইট মিডিয়া, পরিবারের ভ্যালু অন্যরকম, প্রটোকল, নিরাপত্তা, হ্যাঁ, টাকা পয়সা, সম্মান, বিয়ে শাদী করতেছে, সার্জিস হাসনাতরা মানে ক্ষমতার বাহিরে থেকেও একটা রাজনৈতিক দলের প্রধান যেই লেভেলে তারেক জিয়া বা সজীবজের জয়রা বিলংস করতো, এখনকার দিনে হাসনাত, সার্জিসরা এটা বিলংস করে। এটাতে একটা আভ্যন্তরীণ জেলাসি সবার মধ্যে তৈরি হয়েছে। অনেক জায়গায় সমন্বয়করা পদত্যাগ করেছে, তাদের বিভিন্ন জেলায় জেলায় মুভমেন্ট, অনেকে এটাকে পজিটিভ নিচ্ছে, নেগেটিভ নিচ্ছে। দিন শেষে তারা কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে, এটা মনে রাখেন। এখন এই বিভাজনটা তাদের জন্য, সরকারের জন্য, পলিটিক্যাল দলগুলোর জন্য বড় ধরনের ঝামেলা তৈরি করবে। তবে বিএনপি টেকনিক্যালি তারা তাদের মতন করে একটা আওয়ামী লীগের সাথে পজিটিভ সম্পর্ক এখনও আছে, টেকনিক্যালি কিন্তু আছে। তবে জামাতের জন্য ভবিষ্যতে বড় হুঁশিয়ারি হবে, ছাত্রদের জন্য বড় ঝামেলা হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এটাকে কিভাবে তিনি করবেন? আজকে রংপুর থেকে হুঁশিয়ারি দিল 10 জন নিতে হবে, তিনি যদি নিয়ে নেন তো কালকে সিলেট থেকে আসবে, বরিশাল থেকে আসবে, অন্যান্য বিভাগ থেকে আসবে, জেলা থেকে আসবে, সবই তো ছাত্র। আপনি দমানোর জন্য পুলিশ কিভাবে বাড়াবেন? এখন এটা আসলে কিভাবে কি করবে আমার নিজেরও মাথায় ধরে না। দিন শেষে পলিটিক্যাল দলগুলোর কাছেই আশ্রয় নিতে হবে, দেখা যাক কি হয়। দর্শক, এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন, আপনাদের অশেষ ধন্যবাদ। শেখ হাসিনা দেশে আসবেন, এমন পরিস্থিতিতে সারা দেশে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে সমন্বয়করা কঠোর হচ্ছেন, আওয়ামী লীগ কর্মীদের দেখলেই ধরে পেটাচ্ছেন। এরকম চলতে থাকলে দেশের অবস্থা কি হবে? দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।